ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা 2018 সালে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, কারণ যে কোনো এক্সামের জন্য পিআইকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি অঙ্ক ডিটেলসে বুঝিয়ে এক্সাম হলে কিভাবে করতে হবে তা দেখানো হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখা। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা শতকরা থেকে নিয়েছি। দেখো কোশ্চেনে কি বলা হয়েছে। The given pie chart have shown the spendings of a country on various sport during a year. কি বলছে, একটা পাই চার্ট দেওয়া হয়েছে যেখানে একটি দেশের বিভিন্ন স্পোর্টসে কতটা খরচা হয় সেটা দেখানো হয়েছে। স্টাডি দ্য গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমাদের গ্রাফটা দেখতে বলা হয়েছে এবং যা কোশ্চেন জিজ্ঞেস করেছে তার উত্তর দিতে বলেছে। দেখো এখানে আমরা পাই চার্টটা নিইনি, তবে ওর পার্সেন্টেজগুলো সব নিয়ে নিয়েছি। যেমন বলছে গল্ফে 12.5% খরচা হয়, টেনিসে 10%, আদার্সে 30/2 মানে 15%, বাস্কেটবলে 12.5%, ফুটবলে 15%, ক্রিকেটে 25% and হকিতে 15%. If the total amount spent on sports during the year was this year, then the amount spent on cricket and hockey together was. তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে যে ক্রিকেট এবং হকিতে এক বছরে কত টাকা খরচা হয়। যদি আমাদের টোটাল খরচা মানে সব গেমগুলো মিলিয়ে খরচা হয় কত, 1.5 CR বা 1.5 কোটি। দেখো ক্রিকেটে 25% খরচা হয় আর হকিতে 15%, তাহলে টোটাল খরচা কত, 25 প্লাস 15 কত হয়ে গেল, 20, 30 আর 10 40%। তাহলে এই 1.5 কোটির 40% কত হবে? তাহলে লেখো 1.5 কোটি ইন্টু 40/100। এই শূন্য কেটে গেলে, এই শূন্য কেটে গেল, তাহলে 4×5 = 60। দেখো 60 কোথায় আছে, 60 এখানেই আছে। 60-এর পরে 5টা শূন্য মিলিয়ে নাও একবার, 2 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তাহলে উত্তর হয়ে গেল এ নাম্বার। তাহলে আমরা আলটিমেটলি কি করলাম, ক্রিকেট আর হকিতে কত পার্সেন্ট টোটাল খরচা হয়েছে সেটা বার করলাম, সেটা হচ্ছে 40%, আর টোটাল যেটা খরচা হয় তার 40%, তাহলে তার 40% বার করে নিচ্ছি, সেটাই হচ্ছে 60-এর পরে 5টা শূন্য, 60-এর পরে 5টা শূন্য হয়ে গেছে। আমরা এইটুকু দেখে মেরে দিতে পারবো উত্তর, 4×5 = 60, আর 60 কিছুতে নেই। ওকে, পরের কোশ্চেনে চলো। এই কোশ্চেনটাও শতকরা থেকে। There are 1400 students in a school, 25% of those wear spectacles and 2/7 of those wearing spectacles are boys. How many girls in the school wearing spectacles? তাহলে আমাকে বলছে 1400 জন একটি স্কুলে ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 25% চশমা পরে। যারা চশমা পরে 25%, তার মধ্যে আবার 2/7 অংশ যারা চশমা পরে তারা হচ্ছে ছেলে। তাহলে আমাকে কতগুলো মেয়ে চশমা পরে সেটা আমাকে বার করতে বলছে। দেখো 25% মানে আমরা আগে বার করি, 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4, মানে হচ্ছে 25/100, 25 কে 25 4 25 100, 1/4 হয়। তাহলে এটা 1400 1/4 হচ্ছে চশমা পরে। তাহলে 1400 1/4 আমরা বার করি, 1400 ইন্টু 1/4, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 350 হবে। এবার আমাকে কি বলছে, those wear spectacles and 2/7% those wearing spectacles are boys. তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ যদি বয়েজ হয়, তাহলে 7 ভাগের মধ্যে বাকি 5 ভাগ থাকছে। এটা কি, এটা হচ্ছে গার্লস। যারা চশমা পরে তাদের আমি কত ধরে নিয়েছি, 7 ভাগ মানে কত, 350। তাহলে কত দিয়ে গুণ করলে 350 পেয়ে যাব, 7কে 50 দিয়ে গুণ করলে, তাহলে 5 7 350। তাহলে ঠিক একেও 50 দিয়ে গুণ করতে হবে, 50 দিয়ে গুণ করলে কত হবে, 5 5 25 আর একটা শূন্য, তাহলে কতগুলো মেয়ে চশমা পরে, 250 জন। এই ছিল আমাদের অঙ্ক। পরের কোশ্চেনে চলো। In a school there are 2000 students, 40% of them are girls. Monthly fee of each boy is 400 and fees of each girl is 25% less than that of boy. The sum of fees of boy and girl is. তাহলে আমাকে কি বলছে, একটা স্কুলের টোটাল স্টুডেন্ট 2000, 40% of them are girls, এর মধ্যে হচ্ছে 40% গার্লস। আচ্ছা, তাহলে গার্লস এর সংখ্যা বার করি। তাহলে গার্লস স্টুডেন্ট সমান হচ্ছে এর 40%, তাহলে এর 40/100,
তাহলে এই 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 4 2 8, মানে 800। তাহলে 800, 2000 মধ্যে 800 যদি গার্লস হয়ে যায় তাহলে বয়েজের সংখ্যা কত হবে? বয়েজ স্টুডেন্ট 2000 মাইনাস 800 মানে 1200। এবার আমাকে কি বলছে? মান্থলি ফিজ অফ ইচ বয় ইজ 400 and fees of each girl is 25% less than that of boys. তাহলে প্রত্যেকটা বয়ের বেতন কত? 400। তাহলে বয়েজের বেতন টোটাল কত হয়ে যাবে? 1200 জনের 400 করে বেতন। তাহলে টোটাল কত টাকা হলো? 0 0 0 0 4 বারং 48, এত টাকা। আর আমাকে বলছে গার্লসের বেতন 25% লেস বয়েজের থেকে। তাহলে বয়েজের বেতন 400 যদি হয় আর ওর থেকে 25% লেস মানে কি 400 ইন্টু 25/100। দেখো এগুলো করার প্রয়োজন নেই, এগুলো জাস্ট আমাদের ডাইরেক্ট যেন আমরা বুঝতে পারি 4 ভাগের মধ্যে 1 ভাগ বাদ চলে যাবে। তাহলে 400 4 ভাগ করলে কত হবে? 100 করে হবে, তাহলে 1 ভাগ বাদ চলে গেলে কত? 300 হয়ে যাবে। তবু আমরা করে দেখাচ্ছি। 25 কে 25, 4 25 100, 4 4 কেটে গেলে 100, তাহলে কত গেলে? 400 মাইনাস 100 মানে হচ্ছে 300। তাহলে প্রত্যেকটা মেয়ের বেতন কত? 300। তাহলে আমাদের টোটাল মেয়ে কত আছে? 800 জন। তাহলে টোটাল বেতন কত লাগবে? ইন্টু 300। তাহলে 0 0 0 0 আর 3 8 24, 2 4, 2 এর পরে সরি 24 এর পরে 4টা শূন্য। তাহলে এই টোটাল বেতন আমাকে বলছে দ্য সাম অফ ফিজ অফ বয়েজ এন্ড গার্লস ইজ, তাহলে কত হচ্ছে দেখে নাও। 24 কে 24, 24 2 48, 3 24 72, 72 এর পরে 4টা শূন্য হবে, 72 এর পরে 4টা শূন্য হবে। এক্সাক্ট কি হলো? যে গার্লসের বেতন হলো 2 4, 1 2 3 4, বয়েজের বেতন হয়ে গেল 4 8, 1 2 3 4। তাহলে কত? 0 0 0 0, 12 2 হাতে থাকলে 1, 6 আর 1 7, 7 2 এরপরে 4টা শূন্য, 7 2 এর পরে 4টা শূন্য। এই নাম্বারটা অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে বলবে। তোমাদের যে কোনো অসুবিধা আর তোমরা যদি কোনো অঙ্ক না পেরে থাকো সেটাও তোমরা কমেন্টে দিয়ে দিতে পারো, আমরা পরের স্লাইডে বা পরের ক্লাসে আমরা নিয়ে নেব অঙ্কটা। চলো পরের কোশ্চেনে চলো। দেখো এই অঙ্কটা ভগ্নাংশ থেকে নেওয়া হয়েছে। এর আগে আমরা 3টা অঙ্ক করলাম, ওগুলো শতকরা থেকে নেওয়া হয়েছিল, এটা ভগ্নাংশ থেকে। তাহলে কি বলেছে দেখো, এ পারসন স্পেন্ড 2/3 of his income and is able to save 3200 per month. His per month expenditure is, তাহলে কি বলছে? একটা মানুষ তার ইনকামের 2/3 অংশ খরচা করে, স্পেন্ড মানে হচ্ছে খরচা করে, আর ও 3200 টাকা প্রতি মাসে সেভ করতে পারে। তাহলে তার মান্থলি এক্সপেন্ডিচার বা খরচা কত আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো ওর রোজগারের 2/3 অংশ ও কি করে? খরচা করে, স্পেন্ড করে, স্পেন্ড করে। তাহলে সেভ করে কতটা? 1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/3, তার মানে কত হয়ে যাবে? 1/3। এতটা কি করে? সেভ করে, সেভ করে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি ও 2 ভাগ স্পেন্ড করে আর 1 ভাগ সেভ করে। 2/3 স্পেন্ড আর 1/3 সেভ। এর মানে কি? এর মানে হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ খরচা করে, 1 ভাগ সেভ করে। তাহলে যতটা সেভ করে ওই 1 ভাগ মানে আমরা কত বলে দিয়েছে? 3 2 0 0। তাহলে আমাকে কি খরচা বার করতে বলছে? তাহলে 2 ভাগ খরচা করে, তাহলে এর দ্বিগুণ হয়ে যাবে 2 ইন্টু 32 0 0, 32 2 64 0 0, 64 0 0। 3 নম্বরটা উত্তর, সি নাম্বার, সি নাম্বারটা উত্তর। তাহলে এটা কোনো কঠিন অঙ্ক ছিল? একদম সহজ অঙ্ক ছিল। আমাকে জাস্ট বলে দিয়েছে যে কত অংশ ও খরচা করে, আর ওখান থেকে আমরা বার করে নিতে পারবো কতটা অংশ সেভ করে, আর যেটা সেভ করে সেটার মান বলে দিয়েছে, আমাকে বলছে কতটা খরচা করে সেটা বার করতে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা আরো ডিটেলসে করব। ওকে, আশা করি ক্লাসটি তোমার ভালো লাগছে। ভালো লাগলে তোমার মনের অনুভূতি অবশ্যই লাইক করে জানাবে এবং তোমার সঙ্গীদের সঙ্গে শেয়ার করবে। পরের অঙ্কতে চলো। ইফ a is to b equal to 4 is to 5 and b is to c equal to 10 is to 17, then a is to c। দেখো এটা কিছুই নেই, আমাকে এখানে এ বি এর অনুপাত বলে দিয়েছে আর বি সি এর অনুপাত বলে দিয়েছে, এ সি এর অনুপাত বার করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি ভালোভাবে দেখি তাহলে এ আর বি এর অনুপাত 4 is to 5 আর বি আর সি এর অনুপাত 10 is to 17। তাহলে এখানে বি এর অনুপাত 5 আর এখানে বি এর অনুপাত 10। তা বি এর অনুপাত যেহেতু দুই জায়গায় আছে আমাকে একই রকম করতে হবে। একই রকম করতে গেলে এটাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে এ বি তাহলে কত হয়ে যাবে? 8 is to 10 হয়ে যাবে।
তাহলে এটা 8:10 যদি হয় তাহলে A:B:C সমান কত হয়ে যাবে? A হয়েছে 8, B তো 2 জায়গায় 10 আর C হচ্ছে 17। তাহলে আমাকে A:C বার করতে বলেছে, তাহলে কত হবে? 8:17। এগুলো সলিউশন করার প্রয়োজন আছে? এগুলো মুখে মুখে হয়ে যাবে। 8:17। পরের অঙ্কতে চলো। দেখো এই অঙ্কটা সরল সুদ থেকে নেওয়া হয়েছে। এর আগে আমরা কি দেখে নিলাম? এর আগে আমরা শতকরা করলাম আর করলাম ভগ্নাংশ। চলো দেখো এই অঙ্কটা কি বলেছে। দেখো সরল সুদ অঙ্ক করার আগে একটা সূত্র তোমরা আগে দেখে নাও। সেই সূত্রটা হচ্ছে I = P/100। এই I মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, P হচ্ছে আসল, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, T হচ্ছে টাইম আর 100 তো বুঝতে পারছো এটা সংখ্যা। তাহলে চলো এবার এই অঙ্কটা দেখি। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন 400 for 10 year is 280, then rate of interest per annum is। তাহলে আমাকে কি বলছে? 400 টাকার উপরে 10 বছরের সুদ যদি 280 টাকা হয় তাহলে আমাকে বার্ষিক সুদের হার বার করতে বলেছে। তাহলে 400 টাকা উপরে মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে P = 400, টাইম হচ্ছে 10 বছর, আর আমাকে সুদ বা ইন্টারেস্ট কত বলেছে? 280। আমাকে আর বার করতে বলেছে, আর কত পার্সেন্ট। তাহলে এই যা সূত্রে বসিয়ে দেবো। তাহলে আর বার করতে বলছে, তাহলে আর এদিকে চলে আসবে। তাহলে কি হবে? আর = I × 100 বাই P × T। জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে I মানে কত? I মানে হচ্ছে 280, 100 বাই P মানে কত? P মানে হচ্ছে 400, আর T মানে কত? T মানে হচ্ছে 10। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 4 × 4 4 7 28, 7%। কি 7%। তাহলে এটা ছিল আমাদের সূত্র দিয়ে। এটা যদি আরো আমরা সহজভাবে করতে যাই তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার মানে কি? বার্ষিক সরল সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত, সেটা আমরা এখান থেকে কেমন করে বার করব? দেখো 400 টাকা 10 বছরের সুদ কত? 280 টাকা। তাহলে 10 বছরের সুদ কত? 280 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 280/10 কত? 28 টাকা। এটা কি ক্যালকুলেশন করতে হবে? মুখে মুখে হয়ে যাবে। এবার দেখো 1 বছরের সুদ কত হয়ে গেল? 28 টাকা। কত টাকা? 400 টাকার। তাহলে এবার 400 টাকার যদি 28 টাকা হয় 1 বছরের সুদ, তাহলে 100 টাকার কত? বাই 4 করে দিতে হবে। তাহলে কত? 4 × 4 4 7 28, তার মানে 7% বার হয়ে গেল। তাহলে আমি কি করলাম? 10 বছর থেকে 1 বছর বার করলাম আর 400 থেকে 100 করে নিলাম, তাহলে হয়ে গেল 100 টাকার 1 বছরের সুদ, সেটা 7% পেলাম, আর সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। পরের কোশ্চেনে চলো। দেখো এই কোশ্চেনটা গড় থেকে নেওয়া হয়েছে। The average age of A, B is 51 year. If A is 2 year older than B, then the present age of A, B are in the year. তাহলে আমাকে কি বলছে? A আর B এর আমাকে গড় বয়স বলে দিয়েছে 51 বছর, গড় বয়স বলে দিয়েছে 51 বছর। আর আমাকে বলেছে A B এর থেকে 2 বছরের বড়। তাহলে আমাকে A আর B এর বর্তমান বয়স জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এটা যদি আমরা বড় করে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেট ধরে নিই B এর বয়স কত? x বছর। তাহলে A এর বয়স কত? A হচ্ছে B এর থেকে 2 বছরের বড়, তাহলে x + 2। A আর B এর টোটাল বয়স x + 2, মানে কত হলো? 2x + 2। এটা A আর B এর টোটাল বয়স। আবার দেখো ওদের আমাকে গড় বয়স 51 বছর বলে দিয়েছে। তাহলে দুজনের গড় বয়স যদি 51 হয় তাহলে টোটাল বয়স কত হবে? 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত? 51 × 2 = 102। তাহলে এটা আর এটা তো সমান হবে, কারণ এটাও টোটাল বয়স, এটাও টোটাল বয়স। তাহলে সমান করে দাও। 2x + 2 = 102। তাহলে 2x = কত? 102 থেকে 2 বাদ দিলে 100। তাহলে x = কত? 2 ভাগ করে দিলে 50। তাহলে একজনের বয়স হবে 50, আরেকজনের বয়স হবে ওর থেকে 2 বেশি, মানে কত? 52। মানে 52 আর 50, কারণ আমাকে আগে A বলেছে তারপরে B বলেছে, তার জন্য আগে 52 তারপরে 50। এবার দেখো এটা যদি আমরা কোনো সলিউশন না করেই করতে যাই তাহলে কেমন করে করব? দেখো আমাকে প্রথমে A এর বয়স বলছে, তারপরে B এর বয়স, আর A বলেছে B এর থেকে 2 বছরের বড়। তাহলে দেখো এটা কি?
এটা বি এর বয়স, এটা এ এর বয়স, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এই অপশনটা হতে পারে না। একই রকম ভাবে দেখো এটা এখানেও কি এ ছোট করা আছে আর বি কে বড় করা আছে, তার জন্য এই অপশনটাও হতে পারে না। আর এখানে দেখো এখানে এ কে বড় করা আছে, বি কে ছোট করা আছে, কিন্তু এ এর থেকে বি 3 বছরের বড়, সরি বি এর থেকে এ কত 3 বছরের বড় করা আছে, কিন্তু আমাকে বলেছে কি 2 বছরের বড়, তাহলে এটাও হতে পারে না। তাহলে আলটিমেট অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলো। দেখো এই কোশ্চেনটাও গড় থেকে। The average age of 8 teachers in a school is 40 years. A teacher among them died at the age of 55 years, whereas another teacher whose age was 39 years joined them. The average age of teacher in the school now is. তাহলে কি বলছে, একটা স্কুলে 8জন টিচার আছে, তাদের গড় বয়স হচ্ছে 40 বছর। তাহলে গড় বয়স যদি 8টা টিচারের গড় বয়স যদি 40 বছর হয়, তাহলে টোটাল এজ কত হবে? কি করবো আমরা, গড়কে যতজন সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে কত, 4 × 8 = 32, 320 বছর। এটা হচ্ছে ওদের টোটাল এজ 8টা টিচারের। এবার আমাকে কি বলছে, 55 বছরে একটা টিচার মারা গিয়েছে, তাহলে 320 থেকে কত 55 বিয়োগ হয়ে যাবে। আবার কি বলছে, একটা 39 বছরের নতুন টিচার জয়েন হয়েছে, তাহলে ওটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 320 আর এটা ক্যালকুলেট করলে কত হবে, 39 মানে 40 মানে 16, তাহলে 320 থেকে 16 বাদ দিলে 304। এটা এখন 8টা টিচারের টোটাল বয়স। এই যে বর্তমান যে 8টা টিচার আছে তাদের টোটাল বয়স 304, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, অ্যাভারেজ এজ কত হয়ে যাবে, ওদের এজের যোগফল বাই টোটাল সংখ্যা, কাটাকাটি করলে কত হবে, 3 × 8 = 24 আর 64 হয়ে যাবে, 64 হয়ে গেলে 8 × 8 = 64, 38 ইয়ার। তাহলে এখন বর্তমানে যে 8টা টিচার আছে তাদের বয়সের গড় হবে 38 বছর। কঠিন অঙ্ক ছিল, একদম সহজ অঙ্ক ছিল। তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, একদম লজ্জা করবে না, কমেন্টে অবশ্যই জানাও। তোমরা যদি এমনকি বাড়িতেও যদি কোনো অঙ্ক প্র্যাকটিস করো আর যদি না পারো, আটকে যাও, অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দিবে, আমরা পরের ক্লাসে ওটা নিয়ে নেবো। আমরা পরের ক্লাসে যখন পিপিটি তৈরি করব তখন অবশ্যই ওই কোশ্চেনটা নিয়ে নেবো। চলো এবার দেখো, এবার আমি মিক্সড কিছু কোশ্চেন নিয়েছি। এটা যেমন কি, এটা হচ্ছে তোমার রিজনিং থেকে। তাহলে দেখো এই কোশ্চেনটা দেখো, ইফ ম্যাসন ইজ কোডেড অ্যাজ NBTPO দেন ওয়ার্ল্ড ইজ কোডেড অ্যাজ। দেখো ভালোভাবে যদি দেখি আমরা ম্যাসনটাকে, MASON, ম্যাসনকে কিভাবে কোড করা হয়েছে, NBTPO, আর আমাকে ওয়ার্ল্ডের কোড বার করতে হয়েছে, WORLD, ওয়ার্ল্ড। দেখো ম্যাসন MNABSTOPNO মানে MNO হয় না, তাহলে কি দেখছি আমরা, ওপরের থেকে একটা করে বাড়তে আছে, তাহলে ডব্লিউর পরে কি আছে, ডব্লিউ পরে WX, ও এর পরে পি আসে, তার ডব্লিউর পরে এক্স আসে, ও এর পরে পি আসে। তাহলে দেখো এই দুটো দেখে আমরা বুঝতে পারছি এক্স আর পি এখানে আছে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। তবুও দেখো মিলিয়ে নাও, আর এর পরে কি আসে, আর এর পরে এস আসে, এল এর পরে কি আসে, এল এর পরে LM, আর ডি এর পরে ই, তাহলে কি হচ্ছে XPSME, এই নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলো, A, B and C can work together for 550. A and B together are to do 7/11 of the work. The share of C should be. তাহলে কি বলছে আমাকে, A, B এবং C তিনজন মিলে 550 টাকার একটা কাজ করেছিল। A আর B একসঙ্গে তারা 7/11 অংশ ওই কাজটার করেছিল, তাহলে C কত টাকা পাবে, বা C ওই কাজের কতটা শেয়ার করেছে। দেখো যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে। তাহলে আমরা যদি এখানে করি, তাহলে A আর B কতটা কাজ করেছে, 7/11 অংশ কাজ করেছে, তাহলে 7/11 অংশের ওরা টাকা পেয়ে যাবে। 7/11 ইন্টু 550, তাহলে 11 দিয়ে কাটলে কত, 5 11 55 0, তাহলে 5 7 35, 350 টাকা কে পেয়ে যাবে, 350 টাকা পেয়ে যাবে A আর B। তাহলে বাকি টাকা কে পাবে, C, কারণ তিনজন মিলে কাজ করেছিল।
তাহলে এ আর বি 350 টাকা পাবে আর বাকি টাকা সি পেয়ে যাবে। তাহলে 350 মানে 550 থেকে 350 বাদ দিলে 200 হবে। এটা হয়ে যাবে উত্তর। আরো অনেক রকম পদ্ধতিতে করা যায়, চলো আর এক রকম পদ্ধতি দেখেই নি। তাহলে আমরা দেখছি 7/11 অংশ কাজ কি করেছে এ আর বি, তাহলে বাকি অংশ কাজ বাকি কত 1 মাইনাস 7/11, তাহলে ক্যালকুলেশন করলে এটা পাবো 4/11। তাহলে এই কাজটা কে করেছে সি করেছে, তাহলে সি কত টাকা পাবে 4/11 ইন্টু 550, 11 5 দিয়ে কেটে যাবে 50, তাহলে 4 5 20, 200 টাকা। যেমন ভাবে করবে উত্তর একই আসবে। তাহলে চলো পরের অঙ্কতে। দেখো এই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকেই অঙ্কটা করে তোমরা কমেন্ট সেকশনে জানাও কি উত্তর হবে। রিজনিং থেকে আছে অঙ্কটা, প্রত্যেকেই জানাও কত উত্তর হবে। আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই ধরনের কন্টেন্ট আমরা আরো আপলোড করব। আমরা পঞ্চায়েতের ম্যাথের জন্য ফুল একটা সিরিজ চালাবো, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছে। এরপরে আমরা আরো বাছাই করা কোশ্চেন এইরকমই যেগুলো পরীক্ষাতে আলটিমেটলি এসেছে বা আসবে এই ধরনের কোশ্চেন আমরা চালাবো। আর তোমরা যেমন করে বলবে তোমাদের যেটা সুবিধা হবে ওই রকম ভাবে আমরা কোশ্চেনগুলো করানোর চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কিভাবে করালে সুবিধা হবে বা তোমাদের কোথায় অসুবিধা, সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমরা তোমাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবো আর ওইভাবে আমরা ক্লাস করাবো। আমরা কখনো এটা ফ্রি ক্লাসের মতো ফিল দিই না, আমরা সবসময় চেষ্টা করি একটা প্রিমিয়াম ক্লাসের মতো ক্লাসটা করানো। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ধরনের ক্লাস আরও নিয়ে আসব। আর তোমার সুবিধা অসুবিধা অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসটিকে আরও বেশি প্রোডাক্টিভ করার জন্য আশা করি তোমার ক্লাস পিডিএফটি প্রয়োজন, যা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে সার্চ করো ইটস এডুলিভ ITSEDULEAF। আমাদের চ্যানেলে ফুড এসআইয়ের জিকে, ক্লার্কশিপের ম্যাথ এবং স্ট্যাটিক জিকের ক্লাস আপলোড হচ্ছে, সেগুলোও দেখতে পারো। আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।